প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয়টা হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং, সপ্তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটা, সেটা নিয়ে কথা বলবো আজকে। বিষয়টা হচ্ছে ফিন্যান্স এবং ব্যাংকিং, এখানে কি কি বিষয়ে আসলে আলোচনা করতে হবে সেটা আমরা একটু দেখি। যে মূলধন বাজেটিং এর ধারণা, মূলধন বাজেটিং এর গুরুত্ব, তারপর হচ্ছে মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র, এগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো আমরা প্রথমে আলোচনা করবো মূলধন বাজেটিং এর ধারণা। তো আমরা মূলধন বাজেটিং এর ধারণাতে যাই। মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠান স্থায়ী সম্পত্তি যেমন জমি, দালানকোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে সব সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসা সম্প্রসারণ যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতি আধুনিকায়ন এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে সেই অনুসারে সিদ্ধান্ত করে গ্রহণ করে আর কি। আচ্ছা, মূলধন বাজেটিং এর গুরুত্ব। তো মূলধন বাজেটিং এর গুরুত্বটা হচ্ছে একটু নিচে আমরা দেখতে পাচ্ছি, টেনে নিচ্ছি আমরা। আচ্ছা, মূলধন বাজেটিং এর গুরুত্ব এখানে এটা দ্বিতীয় হেডিং রেখেছি। আর তোমরা এই যে লাল লেখাগুলো আমি লিখেছি এখানে, মূলত এটা সহজে যেন চোখে পড়ে এই জন্য লিখেছি, যাতে লিখতে সুবিধা হয় তোমাদের। শিরোনাম ভিত্তিক যেন লিখতে সুবিধা হয় এই জন্য লিখেছি। তোমরা কি করবে, এগুলো কালো কালি দিয়ে লিখতে পারো অথবা নীল কালি দিয়ে লিখতে পারো, তাহলে মনে হয় সুন্দর হয়। আর লাল কালি তো অবশ্যই স্টুডেন্টরা ব্যবহার করতে পারে না, শুধু এখানে গ্রাফিক্সের জন্য আসলে উন্নত মোটা কালি ব্যবহার করা হয়েছে লাল। তারপর হচ্ছে মূলধন বাজেটিং এর গুরুত্ব। আমাদের দ্বিতীয় অপশনটা কিন্তু ছিল মূলধন বাজেটিং এর গুরুত্ব। তো এই যে এখানে দ্বিতীয় অপশনটা ছিল আমাদের কি, মূলধন বাজেটিং এর গুরুত্ব। তো এটা নিয়ে কিন্তু কথা বলতে হবে। তো মূলধন বাজেটিং এর গুরুত্ব ব্যাখ্যা করলে পাঠ্য বই এবং নিজস্ব সৃজনশীলতা প্রকাশ করতে হবে। তো নিজস্ব সৃজনশীলতা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো মূলধন বাজেটিং এর গুরুত্ব, অর্থায়নের সাফল্যের চাবিকাঠি মূলধন বাজেটিং এর উপর নির্ভর করে। বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে সরাসরি কারবার উপকৃত হয়। মূলধন বাজেটিং ব্যর্থ হলে কারবারটিও সাধারণত ব্যর্থ হয়। ব্যর্থতার দায়িত্ব অর্থ ব্যবস্থাপককে নিতে হয়। মূলধন বাজেটিং এর গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো। কারণ নিচে যাবো একটু। মূলধন বাজেটিং এর পরে মূলত এই যে মুনাফা সংক্রান্ত ব্যাপারগুলো আছে, আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে একটু টেনে দেবো আর কি, তোমরা এখন লিখে নিতে পারবে। মুনাফা সংক্রান্ত, তারপর হচ্ছে বিনিয়োগের বিশাল আকার, তারপর হচ্ছে ঝুঁকি ভিত্তিতে এগুলো রয়েছে। ঝুঁকির ভিত্তিতে আমরা এখানে এটাকে মার্কিং করে দিব এবং এটাকে আমরা 3 লিখব, 3 লিখে দেবো এখানে। মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার, আমি এখানে ব্যবহার করেছি একটু ফিরোজা কালার আর এখানে কালো, এখানে ফিরোজা, জাস্ট সহজে বোঝার জন্য আর কি, যেন লেখার সময় একটা শিরোনাম লেখার পরে আরেকটা শিরোনাম লিখতে গিয়ে সহজ হয়, এই জন্য মাঝখানে অন্য কালার দিয়েছি আমি আর কি। তোমরা সবগুলো কালার কিন্তু একই রাখবে, হয় নীল না হয় কালো, একই রাখবে, তাহলে সুবিধা হবে লিখতে। মুনাফা সংক্রান্ত, তারপর হচ্ছে বিনিয়োগের বিশাল আকার, স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন পদ্ধতির মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন হয়। ফলে কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে সেটা সংশোধন করার সাধারণত সুযোগ থাকে না। ঝুঁকি ভিত্তিতে 3 নম্বরে যেটা আছে, মূলধন বাজেটিং এ অধিকাংশ অনুমান ভবিষ্যতের উপর নির্ভরশীল, যেমন একজন ব্যক্তি বিনিয়োগ করা উচিত কিনা এই সিদ্ধান্তটি নির্ভর করে ওই মেশিনটা দিয়ে উৎপাদিত পণ্য ভবিষ্যতে কত টাকা করে এবং কি পরিমাণে বিক্রি হবে। আমার কাছে মনে হচ্ছে যে লেখাটা এখানে যতটুকু স্পষ্ট আছে, কম্পিউটারে যতটুকু লেখা গেছে আর কি, এটা তোমরা অবশ্যই ভালো মতো লেখাটা বুঝতে পারবে। সো আমি চাচ্ছি না এটা পুরোটা পড়তে আর কি, তোমরা মনোযোগ দিয়ে লিখে নিতে পারো, এটাই মনে হয় ভালো। তো তৃতীয় পেজে যাবো আমরা, তৃতীয় পেজ শেষ হলো। অনুমান নির্ভর বাস্তবসম্মত নাও হতে পারে এবং সুতরাং মূলধন বাজেটিং সর্বাধিক ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত। এখানে
শিরোনামের নিচে একটা করে দাগ দেওয়া হয়েছে, তোমরা ইচ্ছা করলে দাগগুলো দিয়ে নিতে পারো, কারণ হচ্ছে দাগগুলো দিলে হয় কি পয়েন্টগুলো দেখতে সুন্দর লাগে এবং স্পষ্ট পয়েন্টগুলো বোঝা যায় আর কি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রেই মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়। প্রথমে মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র, তারপরে হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয়, তারপরে হচ্ছে ব্যবসায় পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধিকল্পের সম্প্রসারণ। তারপরে যে বিষয়টি রয়েছে পণ্য বৈচিত্র্যকরণ, কোম্পানিতে ব্যবসা সম্প্রসারণের জন্য চলমান পণ্যের পাশাপাশি নতুন পণ্য বাজারে থাকা প্রয়োজন হতে পারে। যেমন কোনো কোম্পানি পণ্যের জন্য আমের জুসের পাশাপাশি কমলা জুস চিন্তা করতে পারে। পণ্য বৈচিত্র্যকরণ মানে হচ্ছে নতুন পণ্য চিন্তা করা আর কি এরকম। প্রতিস্থাপন ও আধুনিকায়ন, আমি একটু শর্ট করেছি কারণ এত লেখা যে তোমাদের, সেটা হচ্ছে যে বেশি লেখা হয়ে যায়, এটা একটু অবশ্যই গুছিয়ে লিখতে হবে, না হলে হয় কি এত বেশি লেখা যে লিখতে লিখতে দেখা যায় যে তোমরা অন্য পড়াটা পড়তে পারবে না। মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগ জড়িত তা নিম্নে আলোচনা করা হলো। নগদ প্রবাহ প্রাক্কলন, বাট্টা হার নির্ধারণ, তারপর হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ। আমি একটু লাল কালি দিয়ে লিখেছি যেন সহজে বোঝা যায়, এটা লাল না এটা জাস্ট কি লালের কাছাকাছি একটা কালার আর কি। তারপর হচ্ছে নগদ প্রবাহ প্রাক্কলন, এইগুলো লিখতে হবে। এই শিরোনামগুলো ক খ গ দিয়ে যদি তুমি আলাদা লিখো তাহলে লেখাটা সুন্দর হয় এবং লেখাটা স্পষ্ট হয় আর কি। একটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখলে শিরোনামগুলো আলাদা আগে ছোট করে লিখে তারপরে ব্যাখ্যা দিলে ভালো হয় আর কি। যেহেতু এটা অ্যাসাইনমেন্ট তোমার বাসায় লিখতেছে, একটু সময় আছে তোমাদের কাছে, তো এই জন্য তোমরা এটা শিরোনামগুলো আলাদা লিখতে পারো। কিন্তু পরীক্ষার সময় যদি দেখা যায় যে আলাদা করে শিরোনাম লিখতে মানে সময়টা কম আছে, তাহলে আলাদা করে শিরোনাম না লিখে একবারই আলোচনা করা যায় এই ধরনের প্রশ্ন আসলে। সিদ্ধান্তের সাথে নগদ প্রবাহ জড়িত। মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের প্রথম ধাপ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ প্রাক্কলন করা। বাট্টা হার নির্ধারণ, এখানে আমি লিখেছি ক খ দিয়ে আর কি, আগের অংশটাকে আমি ক লিখেছিলাম। নগদ প্রবাহ প্রাক্কলন এখানে খ আছে আর কি, ওই অনুযায়ী লিখতে হবে। আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে ঘ, এই যে এখানে গ আমরা মিসিং করেছি, ঘটা আমরা দিয়ে দিব, গ দিয়ে দিলাম, একটা ফটো দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আমি একটু পিছনে টেনে দেখাচ্ছি, ওই যে নগদ প্রবাহ প্রাক্কলন ছিল ক, হ্যাঁ, আর খ হচ্ছে বাট্টা হার নির্ধারণ এবং গ হচ্ছে মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগ। নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টা হার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয়। সব হয় এখানে আমরা একটা দিয়ে দিব, এটা তাহলে একটু ভালো হয়। সব কিছুটা বিশ্লেষণ করে যে কোনো একটি পদ্ধতি বাছাই করা হয় আর কি। এসব কিছুটা আমরা এটা দিয়ে দিব, এসব কিছুটা বিশ্লেষণ করে যে কোনো একটি পদ্ধতি বাছাই করা হয়। তখন চলে যাবো ব্যবসায়, লাস্ট পেজে আমরা এটাই লাস্ট লেখা শেষ। ব্যবসায় প্রতিষ্ঠান সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক, এটা কিন্তু সম্পূর্ণ লেখাটা কিন্তু তোমাকে বানিয়ে লিখতে হবে। আমি আমার মতো করে বানিয়ে লিখেছি, দুইটা উদাহরণ দিয়েছি। আবার খুব বেশি বড় করিনি, কারণ খুব বেশি বড় করলে তোমাদের হয়তো এই লেখাটা লিখতে একটু সমস্যা হবে, এই জন্য আমি খুব বেশি বড় করিনি, একটু ছোট রেখেছি। তারপর এই লেখাটা লিখলেও তোমার মনে হয় 1.5 পৃষ্ঠার মতো হয়ে যাবে, এই জন্য বেশি বড় করতে পারিনি। উদাহরণ দুইটা দিতে হবে এখানে বলা আছে, এই জন্য উদাহরণ দুইটাই দিয়েছি একটু ছোট করে আর কি। আশা করি তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে যদি পড়ো তাহলে বুঝতে পারবে। আমি প্রশ্নটা তোমাদের আরেকবার দেখাচ্ছি। যেমন দেখো এখানে লাস্টে লেখা আছে, ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক, এবং এখানে দুইটা উদাহরণ দিতে হবে, দুটো উদাহরণ সহ। আমি এই জন্য দুইটা উদাহরণ এখানে আনার চেষ্টা করেছি, তো আশা করি বুঝতে পারবে। এখানে কিন্তু শেষ, হ্যাঁ এখানে কিন্তু শেষ, তোমরা এখানেই শেষ এটা লিখতে পারো আর কি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি আমার সাথেই থাকবে।